এইটা আমার দেখা এমন একটা মুভি যেটা দেখতে গিয়ে অনেকবার আমাকে চোখ সরিয়ে নিতে হয়েছে, কারণ কিছু দৃশ্য প্রচণ্ড নৃশংস ছিল। বিশেষ করে শেষের দিকে যখন মেয়েটা নিজের বদলা নেয়, এইরকম বদলা নেওয়ার দৃশ্য। আর ঠিক এই কারণেই এই মুভিটা আমি এক্সপ্লেন করছি। তো যাদের হার্ট দুর্বল আছে তারা ভিডিওটা দেখো না, কারণ কিছু কিছু সিন প্রচণ্ডভাবে নৃশংস। আর হ্যাঁ, কিছু অশ্লীল দৃশ্য আছে সিনেমাটিতে। তো যারা 18 বছরের নিচে আছো তারা ভিডিওটা থেকে দূরে থাকো। তো আর দেরি না করে মুভির গল্পে যাওয়া যাক। মেয়েটার নাম জেনিফার হিলস বা সংক্ষেপে জেনি। পেশায় একজন রাইটার বা লেখিকা। সাধারণত কি হয়, লেখক লেখিকা যারা থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রে গল্প লেখার জন্য এক নিরিবিলি স্থান খোঁজে, যাতে শান্তিতে তারা সেখানে গিয়ে গল্প লিখতে পারে এবং গল্পের বিভিন্ন চিন্তাভাবনা তাদের মাথায় আসে তখন। তো নিজের নেক্সট উপন্যাসের জন্য এই মেয়েটা একটা নিরিবিলি জায়গায় আসে এবং সেই সূত্রে ম্যাকেনবার্গ নামের একটা জঙ্গলের এই গ্রামটিতে আসে। এখানে একজনের কাছ থেকে একটি বাড়ি ভাড়া নেয় এবং যে বাড়িটা ভাড়া নিয়েছে সেই বাড়ির দিকে রওনা দেয়। পথে একটা পেট্রোল পাম্প পড়ে। পেট্রোল নিতে যখন যায় তখন একটা ছেলে, এই ছেলেটার নাম জন, তাকে অশ্লীল ইঙ্গিত করে এবং বিভিন্ন অশ্লীল কথা বলতে থাকে, কিন্তু জেনি পাত্তা দেয় না। জেনির রুমের জলের পাইপের কিছু সমস্যা দেখা দেয় এবং সেটা সারাই করতে আসে ম্যাথিউ নামের এই ছেলেটা কিছুটা অ্যাবনর্মাল টাইপের, মানে কথা ভালো বলতে পারে না এবং কি করবে না করবে জিনিসগুলো ভালো করে বুঝতেও পারে না। এবং ছেলে পেলে একটা সুন্দর মেয়ে পাড়ায় এলে যেরকম করে থাকে, তার বন্ধু বান্ধবদেরকে বলা শুরু করে, ভাই একটা দারুণ মেয়ে এসেছে। তাই সেও গিয়ে তার এই 3 গুণধর বন্ধুর কাছে এই মেয়েটার গুণগান করা শুরু করে, যে শহর থেকে একটা খুব সুন্দর মেয়ে এসেছে দেখতে, আর সে একাই থাকে। সেই মেয়েটাকে আমার ভালো লেগেছে এবং আমি সেই মেয়েটাকে পছন্দ করি। সে তার মনের কথাটাই বলছিল, কিন্তু ভুল করেছিল। যাদেরকে সে মনের কথাটা বলছিল তারা ছিল মানুষরূপী পিশাচ, অর্থাৎ তারা সবসময় রেডি থাকে যে কিভাবে কোনো মেয়ে বা নারীর শরীরে স্বাদ নেওয়া যায়। আর ম্যাথিউর গুণধর বন্ধুর মধ্যে এই ছেলেটাও ছিল, যে কিনা পেট্রোল পাম্পে জেনিকে অশ্লীল কথাবার্তা বলেছিল। এর নাম জন। জন বলে, মেয়েটাকে আমারও চাই যেভাবেই হোক, আর শোন তোরাও পাবি, আমি একা খাবো না। সেই দিন থেকেই জেনির রুমে কেউ যেন আড়ালে আবডালে নজর রাখে। বারবার জেনির মনে হয় কেউ তো তাকে ফলো করছে। রাতে একটা মরা পাখি এসে পড়ে জেনির রুমের কাছে দরজার বাইরে। জেনি কিছু বুঝে উঠতে পারে না। সে যখন রুমে ফিরে আসে হঠাৎ দেখে তার রুমে ওই 4 জন। একজনের হাতে ক্যামেরা, সে জেনির বিভিন্ন ভিডিও করছিল কদিন থেকে। জন বলে, আমরা তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই। মেয়েটা রাজি হয় না এবং তখন শুরু হয়ে যায় এদের অত্যাচার মেয়েটার ওপরে। মেয়েটা কাঁদতে থাকে, হাত জোর করে বলে, আমায় ক্ষমা করে দাও, আমি যদি কোনো ভুল করে থাকি, কিন্তু তোমরা আমার সাথে এরকম কেন করছো। অত্যাচারের লিমিট ক্রস করে যায়। ওদের মধ্যে একজন বলে, দেখি হাঁ করতো, তোর মুখ কত অবধি খোলে। মেয়েটার মুখ 2 পাশে টেনে ধরে একজন মেয়েটার গায়ে জ্বলন্ত সলাই কাঠি ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকে, কখনো বা পিস্তল মুখে ঢুকিয়ে সেটাকে চুষতে বাধ্য করে। মেয়েটা কোনো রকমে ওদের কাছ থেকে পালাতে সক্ষম হয়। জঙ্গলের মধ্য দিয়ে মেয়েটা দৌড়াচ্ছিল এবং পিছনে মনে হচ্ছিল কেউ না কেউ দৌড়াচ্ছে। হঠাৎ করে একজনের সঙ্গে মেয়েটা ধাক্কা খায়। উনি একজন পুলিশ অফিসার, নাম শরীফ। শরীফ তাকে বলে, কি হয়েছে, তুমি দৌড়াচ্ছ কেন? মেয়েটা বলে, দেখুন আমার নাম জেনিফার হিলস, আমি একজন লেখিকা। আমি শহর থেকে এখানে এসেছিলাম লেখালেখির জন্য, কিন্তু ওখানে 4 জন আমার বাড়ির ভেতরে ঢুকে আমাকে জোর করে রেপ করতে চায়। ওদের মধ্যে একজন আমাকে কিভাবে মেরেছে দেখুন। এবং সে কাকুতি মিনতি করতে থাকে যে স্যার আমাকে বাঁচান, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। শরীফ বলে, চিন্তা করো না, তুমি আমার সাথে চলো। মেয়েটা সেই বাড়িতেই ফিরে আসে শরীফের সাথে এবং দেখে পুলিশওয়ালাটাও এদের সঙ্গে হাত মিলিয়েছে এবং পুলিশওয়ালাটা হলো এদের বস। ওখানে তারপর তার উপরে আবার অত্যাচার শুরু হয়। তুলনাহীন নির্মম অত্যাচার শুরু করে। 2 নলা বন্দুকটা তার মুখে ঢুকিয়ে দেওয়া হয় এবং বলে, এই বন্দুকটা চোষ। চড় লাথি চলতে থাকে মেয়েটার উপরে। মেয়েটার জামা কাপড় খুলে নেওয়া হয় এবং ম্যাথিউ নামের যে ছেলেটা ছিল তাকে বলা হয় মেয়েটার প্যান্ট খুলে দে এবং মেয়েটাকে ধর্ষণ কর। ম্যাথিউ প্রথমে রাজি হয় না, কিন্তু তার বন্ধুরা চাপাচাপি করতে ম্যাথিউ রাজি হয়ে যায় এবং মেয়েটাকে সে ধর্ষণ করে। এরপর মেয়েটা সেখান থেকে পালাতে থাকে কোনো রকমের জামা কাপড় বিহীন অবস্থায়, কিন্তু জঙ্গলে তাকে আবারও ঘিরে ধরে সেই মানুষগুলো। মেয়েটার জলের তেষ্টা পায়, মেয়েটা জল খেতে চায়। তখন ওখানে থাকা একজন একটা পচা ডোবার মধ্যে তার মুখটা ঠেসে ধরে। মেয়েটার মুখটা বারবার জলে চুবিয়ে ধরা হয়। মেয়েটা নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতে থাকে আর সেখানে দাঁড়িয়ে তারা হাসতে থাকে। বারবার জলে চোবানো হয় আর বারবার ওঠানো হয়।
স্ট্যানলি নামে ছেলেটা ভিডিওতে সবকিছু রেকর্ড করতে থাকে। সেখানে শরীফ মেয়েটাকে বলে, পেছনে ভারী কিছু জিনিস নিয়েছিস কখনো জীবনে? আর এই লাইনটাকে খুব ভালো করে মনে রাখবে, কারণ মুভির শেষে এই লাইনটাকে আবারও ইউজ করা হয়েছে এবং খুব ভালোভাবে ইউজ করা হয়েছে। তো তারপর মেয়েটার উপরে একে একে সবাই নৃশংস অত্যাচার করে এবং একে একে সবাই ধর্ষণ করতে থাকে। মেয়েটা মরার মতো পড়ে থাকে এবং আস্তে আস্তে কোনো রকমে তার হাত পা চলছিল না, তার শরীর কাঁপছিল। ওই রকম ভাবে এক পা দুপা করে এগোতে থাকে এবং এই 5 জন জানোয়ার রূপী মানুষ মেয়েটার পিছু তখনও ছাড়ে না। এইরকম করে খোঁড়াতে খোঁড়াতে মেয়েটা একটা ব্রিজের মধ্যে এসে পড়ে এবং শরীফ বলে, আর কত দূর যাবি এইভাবে, আয় তোর উপরে আবার উঠি। মেয়েটা এবার কিন্তু ভয় পেয়ে যায়, প্রচন্ড ভয় পেয়ে যায়। মেয়েটার মুখ দেখে মনে হয় মেয়েটা একটা জীবন্ত লাশ হয়ে আছে। মেয়েটা নদীতে ঝাঁপ দিয়ে দেয়। মেয়েটা নদীতে ঝাঁপ দিয়ে দেওয়ার পরে ওরা 5 জন টেনশনে পড়ে যায়, কারণ মেয়েটা যদি অন্য কোনো ভাবে অন্য কাউকে গিয়ে এসব কথা জানিয়ে দেয় তাহলে ওই 5 জন ফেসে যাবে। ওরা প্রচন্ড টেনশনে পড়ে, জ্যান্ত হোক বা মৃত হোক যে কোনো ভাবেই মেয়েটাকে উদ্ধার করতে হবে। শেরিফ বলে, ওর বাড়ি যা, ওর বাড়িতে গিয়ে সবকিছু পুড়িয়ে ফেল যাতে কোনো প্রমাণ না থাকে এবং ওর গাড়িটাকে যে কোনো ভাবে গায়েব করে দে। আর স্ট্যানলিকে বলে, তুই যে ভিডিওটা করেছিস সেই ভিডিওটার ক্যাসেটটা দে এবং এটাকে আমি নষ্ট করে দিচ্ছি, কারণ ওটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে আমরা তাকে ধর্ষণ করেছি। তারা সবাই মিলে মেয়েটাকে খোঁজ করতে শুরু করে চারিদিকে। একদিন ম্যাথিউ জঙ্গলে তাকে খুঁজতে খুঁজতে এক জায়গায় বসেছিল। হঠাৎ করে দেখে জেনিফারকে। জেনিফার তাকে ডাকছে, আমার কাছে এসো ম্যাথিউ। সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে এদিক ওদিক ছুটে বেড়াতে লাগে এবং এদিকে শেরিফের বাড়িতে কেউ একটা টেপ পাঠায়। এটা সেই টেপ যেটা কিনা অ্যান্টনি রেকর্ড করছিল। সে রাগে পাগল হয়ে যায় এবং ছুটে যায় জনের কাছে এবং সেখানে গিয়ে অ্যান্টনিকে বলে, সেটা তো আমি নষ্ট করে ফেলেছিলাম, তাহলে কি করে এটা কেউ আমাকে নিজের বাড়িতে পাঠালো? অ্যান্টনি বলে, তুমি যেটা নষ্ট করেছিলে ওটা আমি সেদিন বদলে দিয়েছিলাম, আসলটা আমার কাছে ছিল। কিন্তু অবাক ব্যাপার, কাল রাত থেকে আমার ক্যামেরাটাও গায়েব। সবাই অবাক হয়ে যায়, চিন্তায় পড়ে গেল, কি করবে কি বলবে কিছুই বুঝতে পারলো না। কি হচ্ছে সব? একদিকে ম্যাথিউ গায়েব, একদিকে শেরিফের বাড়িতে কেউ এটা পাঠিয়েছে, আবার একদিকে অ্যান্টনির ভিডিও ক্যামেরাটাও গায়েব হয়ে গেছে। এদিকে ম্যাথিউকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল। সবাই মিলে ম্যাথিউকে খুঁজছিল কিন্তু কোথাও পাওয়া গেল না। রাতের বেলার দিকে জন যখন নিজের ঘরে ছিল হঠাৎ করে দেখে তার দরজার বাইরে একটি মরা পাখি এসে পড়লো। সে ছুটে যায় কিন্তু কাউকে দেখতে পায় না। একটু পরে আবারও একটা মরা পাখি এসে পড়ে। জন চিৎকার করতে থাকে, কে ওখানে? দম থাকে তো সামনে আয়। একটু পরে আবারও একটা মরা পাখি এসে পড়ে এবং জন তখন ছুটে যায়। ছুটে গিয়ে দেখে কেউ একজন অন্ধকারে ঝোপের আড়াল দিয়ে চলে গেল। সে দৌড়ে যায় কিন্তু দৌড়ে গিয়ে সে ঝোপের আড়ালে কাউকে দেখতে পায় না, কিন্তু ঝোপের মধ্যে সে ম্যাথিউর হাতের ব্রেসলেটগুলো দেখতে পায়। সে মনে মনে এটা ভেবে নেয় যে ম্যাথিউ কি এসব মজা করছে। সে ম্যাথিউর উপরে খেপে যায়। ওদিকে ম্যাথিউকে দেখা যায় জেনিফারের বাড়ির সামনে পড়ে আছে এবং ম্যাথিউ দেখে চমকে যায় যে বাড়ির ভেতরে জেনি বসে আছে এবং ম্যাথিউকে কাছে ডাকছে। জেনি বলছে, ম্যাথিউ আমার কাছে এসো, ভয় নেই, আমার কাছে এসো, আমি জেনি, আমি মারা যাইনি, এসো। ম্যাথিউ ভয়ে কাঁপতে থাকে। জেনি বলে, আমার পাশে বসো, আমার কোলে মাথা রাখো, আমার দিকে তাকাও। ম্যাথিউ কাঁদতে কাঁদতে বলে, আমার কোনো দোষ নেই, আমি ক্ষমা চাইছি। হঠাৎ করে জেনি একটা দড়ি দিয়ে ম্যাথিউর গলায় পরিয়ে দিয়ে বলে, ক্ষমা তো সেদিন আমিও চেয়েছিলাম ম্যাথিউ, কিন্তু তোমরা কি আমায় ক্ষমা করেছিলে? তোমরা তো আমাকে ক্ষমা করনি। তারপর সে হঠাৎ করে বলে যে না, এত সোজা মৃত্যু তো তোমাকে আমি দেব না। পরের সিনে দেখা যায় যে অ্যান্টনি আর স্ট্যানলি জঙ্গলের মধ্যে ম্যাথিউকে খুঁজছিল। হঠাৎ করে অ্যান্টনির পায়ে একটি লোহা ঢুকে যায়। ওপাশে দাঁড়িয়ে জেনি আরেকজনকে লোহা দিয়ে মারে। স্ট্যানলিকে জেনি গাছের সাথে বেঁধে ফেলে আর বলে, কই দেখি হাঁ করতো, কত দূর অব্দি তোর মুখ খুলতে পারে। এটা সেই ডায়লগ যেটা কিনা মুভির শুরুতে তার উপরে যখন অত্যাচার চলছিল তাকে এই ডায়লগটা দেওয়া হয়েছিল। জেনির চোখ রোদে জ্বলতে থাকে। সে স্ট্যানলিকে বলে, তোর তো প্রচন্ড খিদে, এটাই বলেছিলেন না আমায় যে তোর শরীরটা দেখে আমার প্রচন্ড খিদে পাচ্ছে, দাঁড়া তোকে আজ খাওয়াচ্ছি। এই বলে একটা মরা ইঁদুর নিয়ে জোর করে তার মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। স্ট্যানলি বমি করে ফেলে এবং এরপর দু চোখের ভেতর দিয়ে মাছ ধরার বড়শি ঢুকিয়ে সেই বড়শির দড়িটাকে গাছের সাথে বেঁধে দেয় এবং বলে, চুপচাপ এখানে বসে থাক, আর যদি ঘুম পায় তো চোখের পাতা ফেলার চেষ্টা করে দেখিস। এই বলে সে ঘরে যায় এবং ঘরে এসে অ্যান্টনিকে বাথ টাইপের উপরে বেঁধে রেখে জল ছেড়ে দেয়। জেনি বলে, তুই আমার জল খাইয়েছিলিস না, আয় আজ তোর পিপাসা আমি মেটাই। এই বলে তাকে জলে চুবিয়ে ধরে এবং আবারও স্ট্যানলির কাছে ফিরে আসে। ফিরে এসে বলে, তোর তো শুটিং করার খুব শখ, ভিডিও ক্যামেরা করার প্রচন্ড শখ। আমাকে যখন ধর্ষণ করা হচ্ছিল তখন তুই ভিডিও ক্যামেরা করেছিলিস, আয় আজ তোর শুটিং আমি করছি। এই বলে ওখানে রাখা ক্যামেরাটা দিয়ে সে ভিডিও বানানো শুরু করে এবং একটা মাছের নাড়ি ভুড়িগুলো হাতে নিয়ে জোর করে তার মুখের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং বলা হয়, সেটাকে চুষে দেখা, তুই তো বলেছিলি আমার নরম মাংস নাকি খেতে দারুণ, খুব খিদে তোর, নে খা, এইগুলো খা। এই বলে সে আবারও যায় অ্যান্টনির কাছে এবং জলের মধ্যে অ্যাসিড ঢেলে দেয়। অ্যাসিড ঢেলে দেওয়ার পরে যে কাঠের ওপরে
তারপরে অ্যান্টনির সামনের বডিটা ছিল সেই কাঠটা সরিয়ে নেয়। ফলে অ্যান্টনি যতবার ব্যালেন্স হারাচ্ছিল ততবার অ্যান্টনির মুখটা অ্যাসিডে ডুবছিল আর নামছিল। একসময় অ্যান্টনির মুখ আর চেনা যায় না, অ্যান্টনির মুখটা সম্পূর্ণ অ্যাসিডে ঝলসে যায়। আর ওদিকে স্ট্যানলিকে দেখা যায় স্ট্যানলির ভিডিও শুট হচ্ছিল তারই ক্যামেরা দিয়ে, এবং তার উপরে কয়েকটা কাক এসে বসেছিল, ঠুকরে ঠুকরে তার শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এবং একসময় অ্যান্টনির চোখের মনিটা একটা কাক খুবলে খেয়ে নেয়। এবার জেনি টার্গেট ছিল জন। এবার জনের সেই পেট্রোল পাম্পে একটা অপরিচিত মেয়ে হিসাবে সেজে জেনি সেখানে যায় এবং সেখানে তাকে লোহার রড দিয়ে মেরে অজ্ঞান করে তার সাথে নিয়ে আসে। জনের সম্পূর্ণ জামা কাপড় খুলে উলঙ্গ করে দেওয়া হয় এবং জনকে বলে, কোথায় তোর দাঁত, দেখাতো তোর দাঁত কতগুলো আছে দেখি, তুই আমাকে কামড়াতে চেয়েছিলিস না। এবং জন জেনিকে তখনও গালাগালি করতে থাকে। জন বারবার বলতে থাকে যে আমি একবার এখান থেকে ছুটি, তারপর তোকে আবার একই রকম ভাবে খাবো, যেরকম ভাবে আমরা সবাই মিলে খেয়েছিলাম। জেনির চোখ রোদে জ্বলতে থাকে। জেনি একটা বড় কাঁচি নিয়ে আসে এবং তখনও জন তাকে গালাগালি করে চলেছে। জেনি দিকবিদিক শূন্য হয়ে জনের কাছে আসে এবং জনের পুরুষাঙ্গটা এক ঝটকায় কেটে দুটুকরো করে ফেলে এবং সেই টুকরোটা তুলে নিয়ে জনের মুখের মধ্যে দিয়ে বলে, দেখ আমার মুখে যখন দিয়েছিলি তখন আমার কতটা টেস্ট লেগেছিল, এবার নিজে সেটা চেখে দেখ। জন সেটা মুখ থেকে ফেলে দেয়। আর এখানেই মুভিটির সবচেয়ে নৃশংস দৃশ্য দেখানো হয়। জনের পুরুষাঙ্গ দিয়ে ঝরঝর করে রক্ত পড়তে থাকে এবং জন সেখানেই মারা যায়। এরপর দেখা যায় শেরিফের মোবাইলে একটি কল আসে। শেরিফের স্ত্রী শেরিফকে বলে যে আমাদের মেয়ের জন্য একটা টিচার এসেছে, সেই টিচার তোমার সাথে কথা বলতে চায়। শেরিফ বলে আমি ব্যস্ত আছি। সে বলে 2-1 মিনিটের জন্য কথা বলে নাও না। তখন টিচার তাকে বলে, হ্যালো মিস্টার শেরিফ। শেরিফ বলে, হ্যালো, আপনি কে? আমার নাম জেনিফার হিলস। নামটা শুনেই শেরিফের মাথা ঘুরে গেল। শেরিফ তাড়াতাড়ি তার বাড়ির দিকে ছুটতে শুরু করে। বাড়িতে গিয়ে তার বউকে বলে কোথায় সে। তার বউ বলে সে তো আমাদের মেয়েকে নিয়ে পার্কের দিকে গেছে। সে তাড়াতাড়ি সেখানে ছুটে যায়। পার্কে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও কাউকে পায় না। না পেয়ে সে যখন গাড়িতে উঠে বসতে যায় তখনই তার মুখের ওপরে লোহার রডের বাড়ি পড়ে। শেরিফের যখন জ্ঞান ফেরে শেরিফ দেখে শেরিফের সামনে বসে আছে ম্যাথিউ, চেয়ারে বাঁধা। ম্যাথিউকে জেনি মারেনি এবং শেরিফের প্যান্ট খুলে শেরিফ যেরকম তার 2 নলা বন্দুক জেনির মুখে ঢুকিয়েছিল, শেরিফের পিছন দিকে সেই 2 নলা বন্দুকটা সে ঢুকিয়ে দেয়। তুই আমাকে বলেছিলি না যে কোনোদিন ভারী জিনিস পেছনে নিয়েছিস কিনা? আজকে একই কোশ্চেন আমি তোকে করছি। 2 নলা বন্দুক নিজের পেছনে নিয়েছিস কোনোদিন? যদি না নিয়ে থাকিস তো আজকে নে। বলে বারবার 2 নলা বন্দুকটা জোরে জোরে তার পেছনের দিকে ঢোকাতে শুরু করে। শেরিফ যন্ত্রণায় কুকড়ে ওঠে। শেরিফ বারবার করে বলে, আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাইছি। জেনি বলে, ক্ষমা তো সেদিন আমিও চেয়েছিলাম, আমাকে ছেড়েছিলিস। সে 2 নলা বন্দুকটাকে তার পেছনে যতটা সম্ভব ঢুকিয়ে সেই বন্দুকের টিকারে একটা দড়ি বেঁধে সেই দড়িটাকে পেঁচিয়ে ম্যাথিউর হাতের সঙ্গে বেঁধে দেয়। প্ল্যানটা তার এরকম ছিল, যখন ম্যাথিউ জেগে উঠবে সে তার হাতটা একটু নড়ালেই গুলি চলে যাবে। এবং সেই মতোই সে শেরিফকে বলে, তোদের মৃত্যু এবার তোদেরই হাতে। বলে সে বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকে। একসময় ম্যাথিউ জেগে ওঠে। ম্যাথিউ জেগে ওঠার সাথে সাথে শেরিফ তাকে বলে, ম্যাথিউ তুমি নড়াচড়া করো না, তুমি নড়াচড়া করলেই কিন্তু আমার ভেতরে গুলি চলে যাবে। কিন্তু ম্যাথিউ কিছু বুঝে ওঠার আগেই তার হাতটা নড়িয়ে ফেলে এবং সেই 2 নলা বন্দুক যার অর্ধেকটা শরীফের ভেতরে ঢোকানো আছে সেখান থেকে গুলি বেরিয়ে মুখ দিয়ে গুলি এসে সেই গুলি ম্যাথিউয়ের বুকের মধ্যে লাগে। দুজনেই মারা যায় এবং জেনিফারকে দেখা যায় সে তৃপ্ত মুখে বসে আছে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। মুভিতে ধর্ষণের যে শাস্তি দেখানো হয়েছে, পৃথিবীর সবকটা দেশে যদি এইরকমই ধর্ষণের শাস্তি হয় তাহলে হয়তো আর কখনো ধর্ষণ হবে না। কখনো কোনো মেয়েকে একা রাতে বাড়ি ফিরতে ভয় পেতে হবে না। ধর্ষণ সবসময় একটা ক্ষমার অযোগ্য অপরাধ। তো মুভির গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করা হলে সেটা নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।